নমস্কার। পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। আপনারা প্রত্যেকেই আজকে গোটা দিন টিভিতে নজর রেখেছেন, প্রত্যেকেই টিভির পর্দায় একাধিক ইস্যু, একাধিক বিষয়কে দেখেছেন। রাজনৈতিক অনেক উত্থান পতন আপনারা ইতিমধ্যেই জানেন, গোটা দেশ জুড়ে, গোটা দেশের একাধিক জায়গায় ঘটছে। দিল্লি বলুন, পশ্চিমবাংলা বলুন কিংবা বিহার। সবচাইতে আলোচনার মুখ্যম বিষয়বস্তু যদি আজকে আমাদের রাজ্যেও থাকে, প্রত্যেকটা চায়ের স্টলে যদি থাকে, পাড়ার অলিতে গলিতে যদি থাকে, সেটা কিন্তু বিহারের রাজনৈতিক হালচাল নিয়ে। বিহারের পাটনায় আজ গোটা দিন দেশের সংবাদ মাধ্যমের নজর ছিল। সেটা নীতিশ কুমারের বাসভবন হোক, সেটা তেজস্বী যাদবের বাসভবন হোক, প্রত্যেকের নজর ছিল যে কতজন বিধায়ক কার বাড়িতে কত বেশি ঢুকছেন, কার বাড়িতে কতজন বিধায়ক যাচ্ছেন। কেন এই প্রশ্ন হঠাৎ করে? এত ভালো সরকার চলছিল, যেখানে নীতিশ কুমার ইন্ডিয়া জোটের প্রায় নেতৃত্ব দিচ্ছিলেন বলেই চলে, এবং যে নীতিশ কুমারের রাজ্যে যে পাটনায় প্রথম ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল, সেই পাটনায় আজ এত হালচাল কেন? হালচাল এ কারণে, নীতিশ কুমার আবার পাল্টি খেতে চলেছেন। যদি ভুল না করি, এটা খুব সম্ভবত ওনার পঞ্চমবারের এদিক থেকে ওদিক যাওয়ার যে খেলা, তার আরো একটা ধাপ তিনি করবেন যদি এবার চলে যান। যদি তা হয়, তা নিঃসন্দেহে দেশীয় রাজনীতিতে এই লোকসভা নির্বাচনের আগে একটা বিশেষ দিক হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। আমরা শুরুতেই আজকের যে বিগ ব্রেকিং, সেটা আপনাদেরকে দেখাবো। এই গোটা বিষয়টি আজকে তাৎপর্যপূর্ণ দিক রাখছে। আজকে অনুষ্ঠানের শুরুতে আমরা আলোচনা করব একাধিক বিষয়। আলোচনার মূল বিষয়গুলো থাকবে: ভাঙছে ইন্ডিয়া জোট, বিজেপি বাড়াচ্ছে শক্তি, মমতা নীতিশ কেজরিওয়াল কি আউট নয়, সমীকরণ যদি আউট হয় তাহলে এই আউট কেন হচ্ছে সেটাও বলতে থাকবে। আলোচনায় সঙ্গে যারা থাকবেন প্যানেলিস্টরা, তারা তাদের বক্তব্য। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, আরো একবার জোট ভেঙে বেরিয়ে যাচ্ছে নীতিশ কুমার। বলা যেতে পারে নিজের বিশ্বস্ততা নিয়ে এবার যদি তিনি সেটা করেন, তাহলে বিরাট প্রশ্ন দেখাবে নীতিশ কুমারের বিশ্বস্ততা নিয়ে। এবং তাই নয়, একাধিক বক্তব্য আপনাদের আছে। যদি নীতিশ কুমার জোট ভেঙে, ইন্ডিয়া জোট ভেঙে এনডিএতে সামিল হয়, তাহলে অমিত শাহ যে বক্তব্যটা রেখেছিলেন বিহারে দাঁড়িয়ে, যে এবারের জন্য নীতিশ কুমারের জন্য দরজা বন্ধ করে দিয়েছে বিজেপি, এনডিএ দরজা বন্ধ করে দিয়েছে, তাহলে কিভাবে পুনরায় নীতিশ কুমার ইন্ডিয়াতে যাবে? এইটা একটা প্রশ্ন হবে। একই সঙ্গে নীতিশ কুমারের ইতিবাচক দিক, নীতিশ কুমারের আদর্শীয় প্রশ্ন উঠবে যে নীতিশ কুমার কিছুদিন আগেও মহারাষ্ট্রে দাঁড়িয়ে, মহারাষ্ট্রে ইন্ডিয়া জোটের বৈঠক থেকে বেরিয়ে বলেছিলেন অমিত শাহ এবং মোদির নেতৃত্বে দেশ অনেক গুণ পিছিয়ে যাচ্ছে। সেই প্রশ্নগুলো উঠবে। এবং আজকে কিন্তু এই পট পরিবর্তনের যখন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে কেউ বলছিলেন আজ সন্ধ্যের মধ্যে নীতিশ কুমার ইস্তফা প্রদান করবেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সে কোনো খবর নেই যে তিনি ইস্তফা প্রদান করবেন কি করবেন না। আগামীকাল শপথ গ্রহণ করার একটা সম্ভাবনা ছিল, যেহেতু এখনো পর্যন্ত সরকার ভাঙেনি, সুতরাং নতুন সরকারের শপথ গ্রহণ নিয়েও প্রশ্ন থাকছে। আগামীকাল কি হয়, কতখানি এই দৌড় এগিয়ে, সেটাও আমাদের নজর থাকবে। কারণ আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বিহার কনস্টিটিউয়েন্সি খানিকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। বিহারে বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা হচ্ছে 78, আরজেডির হচ্ছে 79, জেডিইউর 45, কংগ্রেসের রয়েছে 19 জন, সিপিআইএম এর রয়েছে 12 জন, সিপিআইএম এর রয়েছে 2 জন, সিপিআই এর রয়েছে 2 জন, এইচএএম এর রয়েছে 4 জন, এআইএম এর রয়েছে 1 জন, অন্যান্য রয়েছে 1 জন। সেই নিরিখে এখন যে সরকার চলছে তা হচ্ছে জেডিইউ প্লাস আরজেডি প্লাস কংগ্রেস প্লাস বাম, তাদের নিয়ে এখন সরকার চলছে। যদি ভেঙে যায় তাহলে বিজেপি প্লাস জেডিইউ হওয়ার সম্ভাবনা এখন দেখা যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত তার কোনো সঠিক বা সেই নেতারা নীতিশ কুমার সরাসরি মুখ খুলে বলেননি। কিন্তু দেখা গেছে নীতিশ মন্ত্রিসভার একজন মন্ত্রী গতকাল
একটি অনুষ্ঠানে রাজভবনে দাঁড়িয়ে যখন নীতিশ কুমারের সঙ্গে বসার কথা, তখন তিনি সঙ্গে গিয়ে নীতিশ কুমারের পাশের চেয়ারে বসার সময় যে চেয়ারটা তেজস্বী যাদবের জন্য রাখা ছিল সেই স্টিকার খুলে ছিঁড়ে ফেলে সাইডে ফেলে দিয়ে তারপর কিন্তু তিনি সেখানে বসেছিলেন। সুতরাং একাধিক ইঙ্গিত দেখা দিয়েছে। আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন কংগ্রেস দলের পক্ষ থেকে শাহজাহান ইসলাম। শাহজাহান ভাইকে স্বাগত জানাই। রয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মৃন্ময় চক্রবর্তী। মৃন্ময় দাকেও স্বাগত জানাই। আমি শুরুতেই শাহজাহান ভাইকে দিয়ে শুরু করব। শাহজাহান ভাই, আমাদের আজকের যে মূল আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ভাঙছে ইন্ডিয়া জোট, বাড়াচ্ছে বিজেপি শক্তি, মমতা নীতিশ কেজরিওয়াল কি তাহলে আউট? সমীকরণ কি বলছে? কারণ কেজরিওয়ালের দিল্লি আজকে আপও যথেষ্ট সমালোচনার মুখে ছিল। সকাল থেকে একটা জিনিস উঠছিল যে ঘোড়া বেচা কেনা হচ্ছে দিল্লিতে। ঠিক একইভাবে নীতিশ কুমার জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। যে নীতিশ কুমার ইন্ডিয়া জোটের প্রধান কাণ্ডার, যে পাটনায় বৈঠক হয়েছিল, সেই নীতিশ কুমার যদি ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে যায়, এখনো পর্যন্ত হালচাল হচ্ছে, সেটাই মনে হচ্ছে। কি বলবে, কতটা প্রভাব ফেলবে এই লোকসভা নির্বাচনে? বিশেষ করে ইন্ডিয়া তো ভেঙে গেল। তাহলে শুভ সন্ধ্যা জানাই পাবলিক নাউর পর্দায় আমার সঙ্গে যিনি প্যানেলিস্ট এসছেন আপনাকে এবং গোটা রাজ্যবাসীকে শুভ সন্ধ্যা এবং ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। দেখুন, প্রথম থেকেই আমরা বলছিলাম যে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, একটা যে হিটলারি মনোভাব নিয়ে বা হিটলারি কায়দাতে দেশের সরকার গত ১০ বছর ধরে চলছে, এই হিটলারি শাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং তার প্রথম ডাক দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস চেয়েছিল যে বিজেপি বিরোধী বা বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করতে চান সেই সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে এবং যারা সংবিধানকে মানেন বা যারা গণতন্ত্রের পক্ষে কাজ করেন সেই সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গেই একটা বড় জোটের ডাক দেওয়া হয়েছিল। সকলকে বলা হয়েছিল যে আপনারা আসুন, সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। তখন আমরা দেখি কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সেই দিন তারা বেরিয়ে এসেছিলেন। এমনকি নীতিশ বাবুর কথাটা আপনি যে বারবার বলছেন, আপনি যদি দেখেন নীতিশ কুমার কখনো এনডিএ জোটে ছিল, কখনো ইউপিএ জোটে ছিল। তো এর আগে যখন নীতিশ কুমার বিহারে সরকার চালাচ্ছিল তখন কিন্তু মহাজোটের সরকারের তিনি অংশীদার ছিলেন বা তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। হঠাৎ করে তিনি সেখান থেকে বেরিয়ে যান, গিয়ে বিজেপির সঙ্গে তিনি সরকার করেন। আবারও তিনি বিজেপি থেকে বেরিয়ে এসে তিনি বলেছিলেন যে এই সরকার বা বিজেপি মানুষের জন্য কাজ করে না। উনি বলেছিলেন যে বিজেপি জনবিরোধী এবং সাম্প্রদায়িক মানুষের মধ্যে বিভেদ এবং বিচ্ছেদ যে তৈরি করার যে প্রচেষ্টা সেটা বিজেপি বারবার করে। তাই তিনি বেরিয়ে এসে তিনি মহাগঠবন্ধন বা বিহারের যে আমাদের মহাজোট ছিল সেই জোট তিনি সামিল হয়েছেন এবং ওনার আসন থাকা সত্ত্বেও সেখানে আমাদের যে জোট ছিল সেই জোট ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রস্তাব করেন, মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন করেন, তিনি মুখ্যমন্ত্রী হন। তারপর আমরা দেখি আস্তে আস্তে একটা কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে একটা ঐক্যবদ্ধ জোট গঠনের দিকে যাচ্ছিল। সেখানে প্রথম যে বৈঠকটা হয়েছিল সেটা কিন্তু বিহারেই হয়েছিল। ওনার আমন্ত্রণেই সেখানে রাজনৈতিক দলের নেতৃত্বদেরকে নিয়ে একটা আলোচনা হয়। তারপর ইন্ডিয়া নাম এসেন এই যে গঠবন্ধন বা মহাজোটের, সেখানে INDI ইন্ডিয়া একটা নাম দেওয়া হয়। তিনি বেশ নেতৃত্ব দিচ্ছিলেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তিনি এখনো মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি বা তিনি জোট থেকে বেরিয়ে যাবেন কি না তা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। কিন্তু হ্যাঁ, যেহেতু ইনি ইন্ডিয়া জোটে ছিলেন, একটা তো নিশ্চয়ই আমার একটা আলোচনার বিষয়। ওনার সঙ্গে আমাদের সর্বভারতীয় বিভিন্ন নেতৃত্বের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক থেকে ইন্ডিয়া জোটের ওনার সঙ্গে যোগাযোগ চলছে বা কথাগুলো হচ্ছে ওনার সঙ্গে। কিন্তু দেখুন, আমরা বারবার একটা কথাই বলছি, লড়াইটা শুধু ক্ষমতা দখলের লড়াই নয় যে কালকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানাতে হবে বা কংগ্রেস দলকে শুধু ক্ষমতায় আনতে হবে ক্ষমতার জন্য, এটার জন্য কিন্তু মহাজোট বা ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক নয়। আমাদের লড়াইটা হচ্ছে এই যে একটা স্বৈরাচারী হিটলারি মনোভাব নিয়ে একটা গত 10 বছর ধরে মোদী এবং অমিত শাহর নেতৃত্বে সরকার চলছে, এই সরকারের হাত থেকে দেশের সংবিধানকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে, দেশের মানুষের বাক স্বাধীনতাকে বাঁচাতে হবে। এই দেশটাকে যে জাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে যে ভাগ করার একটা প্রচেষ্টা চলছে, তার হাত থেকে রাষ্ট্রকে বাঁচাতে হবে, এই দেশের বেকারকে বাঁচাতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে, কর্মচারীদেরকে বাঁচাতে হবে, শ্রমিক, কৃষক, মহিলা বাঁচাতে হবে।
তাই রাহুল গান্ধী বা কংগ্রেস একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন, বলেছেন যে আমরা আসুন বেরিয়ে যে আমরা সবাই বিজেপির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াই করি। কারণ এই বিজেপি জনবিরোধী বিজেপি, এই বিজেপি মানুষের কথা ভাবে না, এই বিজেপি দেশের সংবিধানকে মান্যতা দেয় না, এই বিজেপি দেশের গণতন্ত্রকে তারা মান্যতা দেয় না। তাই তো আজকে দেখবেন কখনো মানুষের ভোটে নির্বাচিত সরকারকে পেছনের দরজা দিয়ে বিজেপি ওরা কেনা বেচার মাধ্যমে সেখানে সরকার চালাচ্ছেন, কখনো বিধায়ক ভাঙছেন, এমপি ভাঙছেন, বিভিন্নভাবে দেশের সংবিধানের উপর একটা আঘাত আনার যে চেষ্টা বিজেপি বারবার করছে, মোদী অমিত শাহ করছে, তার হাত থেকেই তো এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য রাহুল গান্ধী একটা ঐক্যবদ্ধ ডাক দিয়েছেন। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় বারবার বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী হতে চান না, তিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেননি, তিনি দেশটাকে বাঁচাতে হবে, এই সমাজটাকে বাঁচাতে হবে, এই রাষ্ট্রকে বাঁচাতে হবে, সংবিধানটাকে বাঁচাতে হবে, এই দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির হাত থেকে দেশকে বাঁচাতে হবে। একটা জিনিস যুক্ত করছি, যে কথাটা তুমি বলছিলে যে একেবারে নিঃসন্দেহে কংগ্রেসের এখানে বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু এই ইন্ডিয়া জোট হওয়ার পেছনে, ইন্ডিয়া জোট যখন গঠন হবে তার জন্য মূল কাণ্ডারে যদি বলা যায় সেটা কিন্তু নীতিশ কুমার। আজকে নীতিশ কুমার যখন জোট হলো, সমস্ত কিছু 3-4 দফায় বৈঠক হলো, নীতিশ কুমাররা সেখানে ছিলেন, কিন্তু আজকে হঠাৎ করে নীতিশ কুমার বেরিয়ে যাচ্ছেন। তার কারণ হিসেবে নীতিশ কুমার বলছে কংগ্রেস বিশ্বাসযোগ্য না, কংগ্রেস একা কর্তৃত্ব দেখানোর চেষ্টা করছে এবং গোটা বিষয়টাকে কংগ্রেস নিজেদের একটা স্ট্র্যাটেজি, নিজেদের একটা মানে ব্যক্তি সম্পত্তি হিসেবে দেখে নিচ্ছে এই জোটটাকে। এই সব অভিযোগ এখন জেডিইউর নেতৃত্বরা যেভাবে বলছে ঠিক একইভাবে নীতিশ কুমারও বলার চেষ্টা করছে। না, নীতিশবাবু কখনো বিজেপির সঙ্গে, কখনো ইউপিএর সঙ্গে আসেন, কখনো ইন্ডিয়া জোটে আসছেন। এখন বিশ্বাসযোগ্যটা কে? নীতিশবাবুর এবারের যে সিদ্ধান্ত নেবেন এটা দেশের মানুষ, এটা বিহারের মানুষ এটা উপলব্ধি করবেন হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে। নীতিশবাবুর বক্তব্য আপনি শুরুতেই বললেন যে নীতিশবাবু বা নীতিশ কুমার তিনি অমিত শাহর বিরুদ্ধে বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলেছেন। কংগ্রেস যে স্ট্যান্ড ক্লিয়ার করে রেখেছেন, লড়াইটা বিজেপির বিরুদ্ধে, মূল লক্ষ্য কি? বিজেপির বিরুদ্ধে। এই বিজেপির হাত থেকে তো বাঁচাতে হবে, কংগ্রেস তো এখান থেকে সরে আসেনি। নীতিশবাবু কখনো ছিলেন কংগ্রেসের সঙ্গে, বিহারে আরজেডি কংগ্রেস মিলে সরকার চালাচ্ছেন, হঠাৎ তিনি বেরিয়ে আসলেন, বিজেপির সঙ্গে উনি গেলেন, উনি আবার বিজেপি থেকে বেরিয়ে আসলেন, উনি আবার বিজেপির বিরুদ্ধে বলছেন, ইন্ডিয়া জোটে আসলেন, ইন্ডিয়া জোটের বৈঠকটা উনার প্রথম আমন্ত্রণে বিহারে হয়, তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, সবার সঙ্গে যোগাযোগ করছিলেন, আবার তিনি বলেন যে কংগ্রেস সেখানে বিশ্বাসযোগ্যতা নয় বা বিশ্বাসযোগ্য তিনি পাচ্ছেন না, বিশ্বাস খুঁজে পাচ্ছেন না কংগ্রেসের কাছে। এটা তো স্পষ্ট আর যে কারা ক্ষমতার জন্য বারবার লড়াই করছেন, কারা ক্ষমতার জন্য এখান থেকে সেখানে যাচ্ছেন। শুনুন, এটা বিহারের মানুষ নির্বাচনে, এর আগের নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন যে নীতিশবাবুর কি বিশ্বাসযোগ্যতা ছিল। আজকে নীতিশবাবু মুখ্যমন্ত্রী, বিহারের যে কোনো রাজনৈতিক দল সেখানের মধ্যে উনার পজিশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, উনি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছেন। তারপরেও কংগ্রেস বলেছেন যে না, একটা সেকুলারিজম পার্টি, একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, যেই দল সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না বা যেই দলের চিন্তা ভাবনা সাম্প্রদায়িকতা নয়, সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস সেখানে নীতিশবাবুকে নিয়েছেন বা ইন্ডিয়া জোট সেখানে গ্রহণ করেছেন এবং উনাকে নেতৃত্ব দেওয়ার একটা দায়িত্ব দিয়েছেন। উনাকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়েছে, উনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন দফায় দফায়, কারণ বিজেপির বিরুদ্ধে মূল লক্ষ্য আমাদের লড়াই করা। এখন নীতিশবাবু বলতে পারবেন যে উনি কি কারণে সেখানে যাচ্ছেন, উনার কি ইন্টারেস্ট। আসলে দেখবেন আমাদের লড়াইটা কি, আজকে আমি আপনার এখানে আসছি কংগ্রেস করি বা আমি কংগ্রেস দলের একজন সাধারণ সৈনিক বা কর্মী, আমাদের লড়াইটা কোন জায়গাতে? ক্ষমতা দখলের শুধু লড়াই নয়, রাজনীতি করি শুধু ক্ষমতা পেতে হবে বা প্রশাসনিক ক্ষমতাটা দখল করতে হবে, যদি মূল লক্ষ্য এটা হয় তাহলে তো শাসক দলের সঙ্গে থাকা কথা। আজকে কংগ্রেস দেখবেন গোটা ভারতবর্ষে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করছে, বিভিন্ন রাজনৈতিক দল বিশ্বাস করছে। আজকে আমি যে কথাটা বলছি এটা শেষ করে দিচ্ছি। কংগ্রেস এখনো বলছে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার মনোভাব নিয়ে রাজনীতি করছেন বা সমাজ পরিচালনা করার যে একটা প্রচেষ্টা তাদের মধ্যে বা চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে কংগ্রেস বারবার প্রাধান্যতা দিচ্ছেন, কংগ্রেস তাকে মূল্যায়ন করছেন। কংগ্রেস দল বা রাহুল গান্ধী বা সর্বভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে একটাই আহ্বান যে লড়াইটা যাতে বিজেপির বিরুদ্ধে হয়, শুধু ব্যক্তিগত লড়াইয়ের যাতে লড়াইটা না হয়, সেই দিকে ইন্ডিয়া জোট এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের যে জোট
কোথাও ভাঙবে না এবং নীতিশবাবু সিদ্ধান্ত নেবেন যে তিনি জোটে থাকবেন কি থাকবেন না। কিন্তু এই যে লড়াই চলছে, আজকে রাহুল গান্ধী যে ভারত জোড়ো যাত্রা, তারপরে ভারত জোড়ো ন্যায় যাত্রার ডাক, কেন? যে মানুষকে ন্যায় দিতে হবে, মূল লক্ষ্য এটাই। ঠিক, একেবারে। আমি 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 বিশ্বাসযোগ্যতা নিয়ে যেহেতু প্রশ্ন উঠলো, আমি একবার আপনাদেরকে শোনাতে চাইবো অমিত শাহ কি বলেছিলেন, অমিত শাহর সেই বক্তব্য, এবং একই সঙ্গে নীতিশ কুমার পরপর অমিত শাহ বলেছিলেন আর নীতিশ কুমারের জন্য বিজেপির দরজা এখন বন্ধ, এনডিএর দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজা আর কোনোদিন খুলবে না। একেবারে সেটা কিন্তু কোনো প্রেস ব্রিফ বা কোনো কিছুতে নয়, প্রকাশ্য সভা মঞ্চে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন। একই সঙ্গে নীতিশ কুমারও কোনো একটা প্রেস ব্রিফে বলেছেন মরে যাব তারপরেও কোনোদিন বিজেপির সঙ্গে যাব না। পরপর দুটো বক্তব্য আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। और मैं एक बात स्पष्ट कर देता हूं, किसी के कि मन में ये संदेह हो कि चुनाव के परिणामों के बाद नीतीश बाबू को फिर से भाजपा एनडीए में लेगी, तो मैं बिहार की जनता को स्पष्ट कह देना चाहता हूं और लल्लन बाबू को भी स्पष्ट कहना चाहता हूं, आप लोगों के लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद हो चुके हैं। हर रोज नीतीश बाबू का विरोध कर रहे हैं, वो भी जनता के विरोध का सामना कर रहे हैं। इनके आधे एमपी भाजपा के दरवाजे खटखटा रहे हैं और मैं एक बात स्पष्ट कर देता हूं, किसी के कि मन में ये हो कि चुनाव के परिणामों के बाद नीतीश बाबू को फिर से भाजपा एनडीए में लेगी, तो मैं बिहार की जनता को स्पष्ट कह देना चाहता हूं और लल्लन बाबू को भी स्पष्ट कहना चाहता हूं, आप लोगों के लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद हो चुके हैं। हर रोज नीतीश जान लीजिए, समझ लीजिए, सब बोगस बात है। काहे के लिए बोल रहा है? इतना हिम्मत करके फिर मेहनत करके लाला करके हमको किया, क्या क्या कर दिया था? ये बिना मतलब का इनके पिताजी पर सब पर केस फेस करके क्या कर दिया था? अब बिना मतलब का हमको ही करके, और उसके बाद फिर जो हम लोग खत्म किए तो फिर कुछ करने के चक्कर में कि इन लोगों को कैसे इधर से उधर करे, झगड़ा करवाना चाहेंगे नया, वो अपना जगह पर है। हम लोग तो सवाल ही नहीं पैदा, मर जाना कबूल है, उनके साथ जाना हमको कभी कबूल नहीं है। ये अच्छी तरह जान लीजिए, समझ लीजिए, सब बोगस बात है। काहे के लिए बोल रहा है? इतना हिम्मत करके फिर मेहनत करके लाला करके हमको किया, क्या क्या कर दिया था? ये बिना मतलब का इनके पिताजी पर सब पर केस फेस करके क्या कर दिया था? अब बिना मतलब का हमको ही करके, और उसके बाद फिर जो हम लोग खत्म किए तो फिर कुछ करने के चक्कर में कि इन लोगों को कैसे इधर से उधर करे, झगड़ा करवाना चाहेंगे नया, वो अपना जगह पर है। हम लोग तो सवाल ही नहीं पैदा होता है, मर जाना कबूल है, उनके साथ जाना हमको कभी कबूल नहीं है। ये अच्छी तरह जान। দুটো বক্তব্যই আপনাদের পরপর আমরা শোনালাম, কারণ নেতারা যে বক্তব্যগুলো রাখেন সে বক্তব্যগুলো হয়তো তারা পরক্ষণেই ভুলে যায়, যাতে না ভুলে এই অভ্যেসটা আসে বা আমরাও যেন না ভুলি তাদের বক্তব্যগুলো, তার জন্য দুবার পরপর শোনালাম। একজন কি বলছেন, ভাজপা বা এনডিএর দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, জনতাদের তিনি আশ্বস্ত করেছেন। আজ যদি সেটা হয়, সেই অমিত শাহ জনতাকে কি বলবেন? সেই অমিত শাহ বিহারে বা পাটনায় যেদিন র্যালি করবেন, সেদিন সেই জনতারা যখন প্রশ্ন যদি করে, যদিও কেউ করবে না, যদি প্রশ্ন করে তার উত্তর কি হবে? কেন নিলেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে নীতিশ কুমার বলছেন বিজেপির সঙ্গে যাবেন না, ভাজপার সঙ্গে যাবেন না, এনডিএ জোটে যাবেন না, সেই নীতিশ কুমারের রিজন কি ছিল? তেজস্বী কুমার সঙ্গে দাঁড়িয়েছিলেন, আপনারা দেখেছেন সেই ভিডিওতে, তিনি দেখিয়ে বলছেন তেজস্বী যাদবের বাবার নামে কেস করা হয়েছে, মায়ের নামে কেস করা হয়েছে, বোনের নামে কেস করা হয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে পারিবারিক কেস করে চাপ সৃষ্টি করলেও তিনি যাবেন না। একেবারে স্পষ্ট ভাষায় বলার পর এই আলোচনাগুলো আমাদের করতে হচ্ছে, তখন নিঃসন্দেহে বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন ওঠে। একেবারেই সেটা যেমন তিনি বলছেন যে কংগ্রেসের একাধিপত্য স্থাপনের চেষ্টা হচ্ছে ইন্ডিয়া জোটে, ঠিক একইভাবে
কংগ্রেসের বিশ্বস্ততা নিয়ে যখন তিনি প্রশ্ন তুললেন, ঠিক একইভাবে নীতিশ কুমারের বিশ্বস্ততা নিয়েও কিন্তু প্রশ্ন উঠল। আমি মৃন্ময়দার কাছে আসবো, রাজনৈতিক বিশেষজ্ঞ মৃন্ময়দা, আপনার থেকে জানার চেষ্টা করব। পরপর দুটো বক্তব্য আপনিও শুনলেন, অমিত শাহর বক্তব্যও শুনলেন, নীতিশ কুমারের বক্তব্য শুনলেন। রাজনীতির ময়দানে এই ধরনের বক্তব্যগুলো আর কত মানুষ বিশ্বাস করবে? এই ধরনের বক্তব্যের পর তো রাজনীতির থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। এতদিন পর্যন্ত যাও একটা বিশ্বাস ছিল যে যেটা বলে অন্তত তারা সেটা করবেন, বা একটা জিনিস নিয়ে স্পেকুলেশন বা বক্তব্য যখন কেউ রাখেন নিঃসন্দেহে সেটার উপর তারা আমল করবেন বা সেটার উপর তারা স্থির থাকবেন, সেটা তো হচ্ছে না। অমিত শাহ এক বক্তব্য বললেন, সেটাও যদি এই জোট ভেঙে যায় বা নীতিশ কুমার যদি পুনরায় ইন্ডিয়াতে চলে যায়, তাহলে তো অমিত শাহের বক্তব্য মিথ্যে। আবার ঠিক একইভাবে নীতিশ কুমার নিজেও হবেন ওনার বক্তব্য থেকে। কি বলবেন এই গোটা ছবি নিয়ে? মানে এই যে ধরুন গত বুধবার থেকে মানে সম্ভবত 22, 23, 24 তারিখ থেকে যে মানে ঘটনার সূত্রপাত আর কি, সেই সূত্রপাতটা হচ্ছে যে মানে কর্পূরী ঠাকুর, বিহারের যে কর্পূরী ঠাকুরকে সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতরত্ন দিল। সেই ভারতরত্ন দেওয়ার পরে যে সমাবেশ থাকলো, সেখানে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন, তাতে পরিবারতন্ত্রের একটা কথা বলেছিলেন স্পষ্টভাবেই। আর সেটা ইঙ্গিত করেছিলেন ওনার মানে ক্যাবিনেটের যারা মিনিস্টার ছিলেন তাদের দিকে, শরীরের দিকেই লক্ষ্য করে বলেছিলেন, আমার যেটা মনে হয়। এর সাথে সাথে এবার ওই পলিটিক্যাল অর্গানাইজেশনের যিনি একজন মানে উনি কিছু টুইট করেন, পরবর্তীতে যদিও সেই স্যান্ডেলগুলি তিনি ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে মানে রাজনীতির ময়দান অনেক বেশি সরগরম হয়ে উঠছে। তো শুধুমাত্র ওই এক স্যান্ডেলের কারণেই রাজনীতির ময়দান সরগরম হয়েছে বিষয়টা এরকম না। কারণ উনি যে বক্তব্যটা রেখেছিলেন, সেই বক্তব্যটা একটা পরিকল্পিতভাবেই রেখেছিলেন। কারণ আমরা যতটুকু জানি, মানে আমি যতটুকু জানি যে কর্পূরী ঠাকুর মানে 9-এর দশকে এবং 20 শতাব্দীর শুরুতে উনি আপনার বিহারে রণবীর সেনা, কুর্মী সেনা, বিভিন্ন ধরনের যে প্রাইভেট আর্মিগুলি ছিল, যেগুলি মানে লালু প্রসাদ চিফ মিনিস্টার থাকাকালীন সময়ে প্রচণ্ড পরিমাণের সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করে দলিত গরিবদের উপরে আক্রমণ নিষ্পেষণ করতে থাকে। সেই সমস্ত একমাত্র যদি কোন সমাজবাদীরা ওই সময় বিহারে থাকেন বিরোধিতা করেছিলেন, সেটা কর্পূরী ঠাকুর করেছিলেন। আরওয়ালের 1986 আরওয়ালের ঘটনার পরিপ্রেক্ষিতে উনি অ্যাসেম্বলির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে বাইরে বিরোধিতা করেছিলেন। একমাত্র আমরা দেখলাম যে সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র সমাজবাদী যে রাজনৈতিক নেতা, উনি এটার বিরোধিতা করেছিলেন। তার মানে হচ্ছে যে উনি ফ্রম বিগিনিং এই ধরনের যে অ্যাট্রোসিটিসগুলি পলিটিক্যাল বা আর্মি, পলিটিক্যাল পার্টি প্যাট্রোনাইজ করা যে পলিটিক্যাল আর্মি থাকে, যারা দলিতদের উপরে সবচেয়ে বেশি নিষ্পেষণ অত্যাচার না মেনে খুন খারাপি সহ দলিত ব্যক্তিগুলি উজাড় করে দেওয়া, যেটা বিহারের একদম মানে চূড়ান্ত একটা জঙ্গলের পরিবেশ তারা তৈরি করেছিল, সেই ঘটনার যারা বিরোধিতা করেন সেই ধরনের একটা নেতৃত্ব হচ্ছেন কর্পূরী ঠাকুর। এটাকে বিজেপি বিরোধী, যে বিজেপি তার সাথে সম্পর্ক ছিল, মানে রণবীর সেনাদের সাথে বিজেপির সম্পর্ক ছিল, ঘটনার বিরোধিতা করা। আর কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার ক্ষেত্রে আপনি দেখুন যে অকংগ্রেসী সরকার তো অনেক ছিল। বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বে সরকার ছিল, যে সরকারে বামপন্থীরা এবং আপনার জনসংঘের সমর্থন ছিল, যেটা এখন বিজেপির যে প্রাক্তন যা দলের মধ্যে হয়ে গেছেন, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মুরলীমোহন যোশী, তার যে জনসংঘ ছিল, সেই জনসংঘের সমর্থন নিয়ে কিন্তু ভিপি সিং এর সরকার ছিল। সেই ভিপি সিং এর সরকারও কিন্তু কর্পূরী ঠাকুরকে আপনার ভারতরত্ন দেয়নি। বা এরপরে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কখনো কোনো সময় কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেননি। বা এরপরে 2 টার্মের ইউপি সরকার ছিল, দেননি। এখন এইবার বিজেপি সরকারের যে সেকেন্ড টার্ম, মানে দ্বিতীয় যে টার্মটা পর্যায়টা, তার যে শেষ পর্যায়ে কেন এটা দিয়ে গেলেন? আপনি দেখুন 22 তারিখে রামলীলা হলো, মানে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা হলো, বিতর্কিত বিষয়, সবাই নিয়ে বিতর্ক আছে, সারা পৃথিবী এবং সারা দেশ, সারা রাজ্য ব্যাপী আছে বিতর্ক। সেই জায়গাতে দাঁড়িয়ে 22 তারিখ যদি আমি অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারি, যেটা তারা বলেন 500 বছর আমাদের বিজয়, 500 বছরের যে লড়াই, সেই লড়াই। এবারে যদি প্রশ্ন করা যায় যে এই রাম মন্দির ইস্যুটা কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রশ্ন ছিল না। স্বাধীনতা আন্দোলনে কখনো কোনো এজেন্ডাতে রাম মন্দির একটা ইস্যু ছিল না, কখনো কোনো সময় না। হিন্দু মহাসভা পর্যন্ত এই প্রশ্নটা তোলেনি, আমার যতটুকু ধারণা আছে, আমি যতটুকু জানি, যে কখনো কোনো সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ পিরিয়ডে এই বিষয়টা আসেনি যে ভারতবর্ষের শাসন ভারতবর্ষকে করতে গেলে আমাদেরকে রাম মন্দিরটা প্রতিষ্ঠা করতে হবে, ছিল না। তাহলে হঠাৎ করে রাম মন্দিরটা স্বাধীনতা আন্দোলনের পার্ট এন্ড পার্সেল হল কি করে?
এটাই একটা স্বাধীনতা আন্দোলন, এটা কি করে হয়ে গেল 500 বছর আমরা স্বাধীনতা মুক্ত, বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। তারপর আপনি এখানে এই রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়ে যায়। এতদিন আমরা একটা মানে আমরা একটা স্ট্রাকচারাল ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, এখন আমরা অন্তরতার ইন্ডিপেন্ডেন্স পাচ্ছি। মানে এটা পলিটিক্যাল রাজনৈতিক স্বাধীনতা না, অর্থনৈতিক স্বাধীনতা না, এটা একটা আমাদের যে কাঠামো অবয়ব স্বাধীনতা ছিল এতদিন, এখন আমরা অন্তরতার স্বাধীনতা পাচ্ছি। এই ধরনের সিদ্ধান্তও হয়। সেদিকে বলতে বিভিন্ন ধরনের বিতর্কিত এই ধরনের একটা বড় ইভেন্ট, পলিটিক্যাল ইভেন্ট, মানে অপোজিশনের ভাষায় পলিটিক্যাল ইভেন্ট কনক্লুড করার পরে হঠাৎ করে আপনার কর্পূরী ঠাকুরকে আপনি ভারতরত্ন দিতে গেলেন। কারণ হচ্ছে যে এই বড় একটা ইভেন্ট তারা করলো, সেই ইভেন্ট কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা ছিল 2024-কে সামনে রেখে এই লক্ষ্যটা তারা পূরণ করতে পারে। তাদের যে মানে ভোট ব্যাংক অ্যাঙ্গেল থেকে দৃষ্টিতে দেখতে গেলে বিহারের কর্পূরী ঠাকুর, মানে এই যে সমাজবাদী যে সেক্টরটা আছে, যে সেক্টরটার মধ্যে তাদের একটা ইনফ্লুয়েন্স দরকার, ভোটটা দরকার, সেদিক থেকে তারা এটা করতে গেলেন। আর এটা যে হঠাৎ করে করছেন না, এটা একটা প্ল্যান মাফিকই করা হয়েছে। আমার কাছে কোনো কিছু নন প্ল্যানে চলে না, পলিটিক্যাল ডিসিশন সবসময় প্ল্যান মাফিকই করা হয়। সেদিক থেকে এটা একটা মানে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে এরকম একটা মানে ডিসিশন নেওয়া হয়েছে। আর পরিকল্পিতভাবে উনি বক্তব্যটা রেখেছেন। স্বাভাবিক কারণে এই যে বক্তব্য পরিবারতন্ত্র, যেটা ধরুন বিজেপির যে মূল এজেন্ডা, বিজেপি সবসময় দেখবেন আপনার যখন পলিটিক্যাল অপোজিশনকে অ্যাটাক করে, হয় করাপশন অ্যাটাক করে, দুর্নীতির প্রশ্নটা তুলে, দুর্নীতির প্রশ্ন তোলা হলো, যাদের বিরুদ্ধে দুর্নীতি তোলা হলো তারা যদি সুইচ অফ করে চলে যায়, মানে বিজেপিতেও একটা ওয়াশিং মেশিন, বিজেপিতে চলে গেলে তার দুর্নীতিটা ধামাচাপা পড়ে যায়, তাই পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। আপনি ধরুন মহারাষ্ট্রের গভর্নমেন্ট, যা মহারাষ্ট্র সিন্ধে গ্রুপে গেল, শরদ পাওয়ার গ্রুপটা ভেঙে যে অজিত পাওয়াররা গেল, তারা সব করাতে তাদের বিরুদ্ধে সিবিআই গিয়েছিল, কিন্তু তার যে আপনার ব্যবহার করে দিল তখন তা পরিষ্কার হয়ে গেল, একদম সারফেসেল দিয়ে পরিষ্কার হয়ে তারা এখানে চলে গেল। এই যে ঘটনাগুলো এটা দেখে দেয় আপনি ইডি সিবিআই এসব দিচ্ছি বা আমি এই ধরনের কিছু কাজ করছি অপোজিশনকে উইক করার জন্য। এটা হচ্ছে ভারতবর্ষে মানে রিজনাল পার্টিগুলির মধ্যে এখন যদি কোনো রিজনাল পার্টি লং স্ট্যান্ড রিজনাল পার্টি, সেটা হচ্ছে যে আরজেডি স্টিল নাও এনডি বিজেপি ফেসটাই ধরে রেখেছে, এনডি বিজেপি লড়াইটাকে তার সেন্টার করেছে। আপনি দেখবেন রথযাত্রা তারা আটকে দিয়েছে, আফগানের রথযাত্রাটা তো বাবরি মসজিদ ধ্বংসের জন্য যে রথযাত্রা শুরু করা হয়েছিল বিহারে, সেই জায়গায় কিন্তু লালু প্রসাদ গভর্নমেন্ট করেছে, সব ফ্রম দ্য বিগিনিং এনটি বিজেপি পজিশন নিচ্ছে। কখনো কোনো সময় এত রিপ্রেশন, হ্যাঁ জেলে থাকতে হয়েছে, মামলা মোকদ্দমা, বহুত বয়স্ক মানুষ, যাই কিছু হোক পলিটিক্যাল লিডার, তার বিরুদ্ধে হাজারো মামলা দিয়ে আপনি আটকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাতেও তারা সারেন্ডার করেনি। তার মানে এটা আমি বলতে চাই যে রিজনাল পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আরজেডি একটা পলিটিক্যাল পার্টি যে কনসিস্টেন্টলি বিজেপির লড়াইয়ের একটা শক্তি হিসেবে প্রমাণিত। ইদানিংকালে কিছু রাজনৈতিক শক্তি আছে বিভিন্ন জায়গাতে, ধরুন ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল আছে, আবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি আছে, তামিলনাড়ুতে ডিএমকে আছে, এরও আছে। ডিএমকে একটা লং স্ট্যান্ড এনটি বিজেপি পজিশন পোস্টার তারা ধরে রাখে, লড়াই হচ্ছে। তো সেদিক থেকে বলছি যে বিজেপি বিরোধী লড়াই ক্ষেত্রে আরজেডির যে একটা রোল, ভূমিকা, এটা অনস্বীকার্য এই ভূমিকাটা। কিন্তু ঘটনা হচ্ছে এই শুধুমাত্র একটা রাজনৈতিক সুবিধার জন্য, রাজনৈতিক মানে আমি কোনো রাজনৈতিক আমার রাজনৈতিক সুবিধার জন্য আমি কখনো এই পার্টি কখনো সেই পার্টিতে যেতে পারি। তার জন্য বলছি যে ওনারা যে স্টেটমেন্টগুলি দিয়েছেন, মানে ধরুন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ইলেকশনের সময় যে স্টেটমেন্টটা দিয়েছেন, সেই স্টেটমেন্টের কার্যকারিতা ওই ইলেকশন পর্যন্তই, ওনার স্টেটমেন্টটা ওই সময় পর্যন্ত এটা ভ্যালিড। এই স্টেটমেন্ট দেওয়া মানে শেষ, মানে এটা যারা বিজেপির মধ্যে ওনাকে নিয়ে অসন্তুষ্ট ছিল তাদেরকে স্যাটিসফাই করার জন্য ওনার স্টেটমেন্ট, বা যে স্পেকুলেশনটা নীতিশ কুমার সম্পর্কে ছড়ানো হয়েছিল, নীতিশ কুমার সেই স্পেকুলেশনটাকে জল ঢেলে দেওয়ার জন্য এই ধরনের স্টেটমেন্ট। আদারওয়াইজ এই ধরনের স্টেটমেন্টের কোনো রকম সিগনিফিকেন্স তাৎপর্য আমার কাছে নেই। মানে রাজনীতি না, রাজনীতি তর্ক নেই, রাজনীতি হচ্ছে না না রাজনীতি আর্ট অফ পসিবিলিটিস, পসিবিলিটিসের একটা সম্ভাব্যতার রাজনীতি হচ্ছে, শিল্পটাই হচ্ছে সম্ভাব্যতা। এখন এই সম্ভাব্যতাতে আমার দেখা যায়, কারণ তার লুচি নেই। কারণ আপনি দেখবেন তাদের অনেক লিডার স্টিল নাও এখনো অনেক লিডার এক স্যান্ডেলের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা স্টেটমেন্টগুলি দিয়ে থাকেন, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে সবই বলে থাকেন। কিন্তু আপনি যদি এখন এনডিএর সাথে যান তাহলে আপনি কি সেই যে কথাগুলো বলেছিলেন সেটার সাথে আপনি যুক্তিসঙ্গতভাবে ওতপ্রোতভাবে সামিল হতে পারেন কিনা? পারেন না। তার জন্য বলছি ওই কথাগুলি ওই সময়ের জন্য, ওই মুহূর্তের জন্যই ঠিক, পরবর্তী সময়ে এটা চেঞ্জ হয়ে যেতে পারে, ইকুয়েশন পাল্টে যেতে পারে। তার জন্যই বলছি যে আমার শুধুমাত্র ধরেন একটা পোস্টের জন্য, আমি এটা বললি যে শুধুমাত্র একটা উচ্চাকাঙ্ক্ষার জন্য, আপনি দেখবেন এনডিএ জোটের যে লাস্ট বৈঠকগুলি থাকলো, সেই বৈঠকের মধ্যে দলিত প্রধানমন্ত্রীর প্রস্তাব এসেছে, যে বা যারাই দিয়েছেন দলিত প্রধানমন্ত্রীর প্রস্তাব দিয়েছে।
তো উনি তো আর দলিতের মধ্যে পড়েন না, স্বাভাবিক কারণে উনি যেটা, বা ধরুন যে কোঅর্ডিনেশনের কথা, আহ্বায়কের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে ওনার জায়গাটা, মানে আমি বলছি যে এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা যে পোস্ট আছে, সেই পোস্টটা হচ্ছেন পাখির চোখ। এই পোস্টে যিনি হোল্ড করবেন, হয়তো ইন ফিউচার তারাই ভাবতে পারেন যে আমি প্রাইম মিনিস্টারের দাবিদার হতে পারি। কিন্তু আমার কাছে যেটা আশ্চর্য লাগলো, আজকেই দেখলাম যে জেএমএম এর একজন মানে লিডার, উনি বলছেন যে উনাকে বিশ্বাস, আমি উনার কথাটাকে আমার মতো করে বলি, উনি বলছিলেন, উনার কথাটা বললাম, পদ্ম পাতার জলটা হচ্ছে পদ্ম পাতার মতো, জলটা যে জায়গাতে রাখবেন সেই জায়গাতে স্থান পাবে। মানে উনাকে এখন এনডিএ জোটে যারা আছেন তারা কেউ বিশ্বাস করতে পারছেন না, কনফিডেন্স নিতে পারছেন না, তার জন্য ওনাকে তারা আহ্বায়ক বানাননি, তার জন্য ওনাকে তারা প্রধানমন্ত্রীর মুখ হিসেবে চিহ্নিত করেননি, বিভিন্নভাবে উনি এটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এবং যদি সেটা হতো, মানে যদি প্রধানমন্ত্রীর মুখও করে দিত, তারপরেও যদি এই ঘটনাটা ঘটতো, তাহলে তো সেটা ইন্ডিয়া জোটের জন্য সমস্যা। আমি তো বললাম যে ধরুন অশনি সংকেত না, এটা একটা মানে সাইন। জোটটা যখন মাঠে ফুল ফ্লেজেড নামার জন্য প্রস্তুত, আজকেই দেখলাম যে ধরুন সমাজবাদীর সাথে কংগ্রেসের একটা সিট অ্যাডজাস্টমেন্ট অলরেডি হয়ে গেছে, উত্তরপ্রদেশে 11টি আসন কংগ্রেসকে দিয়ে দিয়েছে সমাজবাদী মানে পার্টি। দিয়ে দিয়েছে, কথাটা হচ্ছে যে আপনাকে সমাজবাদী পার্টি দিয়েছে, কিন্তু এই দেওয়া এবং নেওয়া কংগ্রেস অ্যাকসেপ্ট করলো কি করলো না, সে এখন দেখলাম যে কংগ্রেস অ্যাকসেপ্ট করেছে, কংগ্রেস যে লিডারশিপ সেটা বলেছে তাদের সাথে যে আমাদের সিট শেয়ারিং এর কথাটা, আমরা একটা গুড শেপে আছি, গুড পজিশনেই আমরা আছি ডিসকাশনের স্তরে। কিন্তু এটা অনেকে এটা ব্যাখ্যা করেন যে স্টেট লেভেলের ডিসেন্ট আছে, খুব বিক্ষোভ থাকতে, এটা তো থাকতেই পারে মেবি, কিন্তু এক স্তরের একটা আছে। এখন উনি ভারত জোড়ো ন্যায় যাত্রার মধ্যে অখিলেশ যাদব সামিল হতে পারেন, এই ধরনের খবর আছে। তো ধরুন আপনার শর্ট আউট হতে পারে, বা ধরুন মমতা নিয়ে অনেক প্রশ্ন আছে, অধীর বাবু বলেছেন ডাইরেক্ট যে উনি ফরেনার্স, আবার উনি অ্যাপোলজিও চেয়েছেন, কোভিড চাপের ফলে উনি অ্যাপোলজিও চেয়েছেন। মমতা তো পরিষ্কার বলেছেন যে নীতিশ হচ্ছে সবচেয়ে কম জনপ্রিয় লোক, নীতিশ যদি ছেড়েও যায় তাতে আমাদের এনডিএ জোটের কোনো ক্ষতি হবে। ঠিক, আমি এই প্রসঙ্গটা নিয়ে আমি আসবো শাহজাহান ভাইয়ের কাছে। শাহজাহান ভাই, এখানে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময় নিজের স্ট্যান্ড ক্লিয়ার করেছেন, কিন্তু যেভাবে নীতিশ কুমার একটা প্রশ্ন চিহ্নের মুখে এই ইন্ডিয়া জোটের মধ্যে, ঠিক একইভাবে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন চিহ্নের মুখে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাল সকালের কথা আর আজ দুপুরের কথার মধ্যে অনেক তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন গাড়ি থেকে নেমে কোনো জায়গায় যাওয়ার সময় তিনি হঠাৎ করে সাংবাদিকদের সামনে বলছেন যে রাহুল গান্ধী যখন পশ্চিমবাংলায় ঢুকছে কোচবিহার হয়ে, হ্যাঁ, এক মৃন্ময়দা কিছু বলতে চাইছেন, বলুন। আমি যেটা মানে বলার চেষ্টা করছি যে ধরুন যদি ইফ এন্ড বাটস, মানে চিরাগ পাসওয়ান দ্যাট মিনস অমিত শাহ বা জেপি নাড্ডার সাথে দেখা করে এসে যেটা বলছেন যে ইফস এন্ড বাটস কে বাদ দিয়ে তো এখন যা বলতে হবে ইফস এন্ড বাটস কিন্তু বলতে হবে, এর বাইরে তো কিছু বলা যাবে না, ঘটনা ঘটলে পরে বলা যাবে। কিন্তু আমি যেটা দেখলাম যে মহাগাঠবন্ধনের মধ্যে যারা লেফট ফোর্স আছেন তারা একটা দৃঢ়তার সাথে পজিশন ঘোষণা করছেন, মানে আমার যেটা মনে হচ্ছে যে যদি নীতিশ কুমার বেরিয়ে যায়, হ্যাঁ, তাহলে মহাগাঠবন্ধনের পক্ষে সরকার বানানোটা, হ্যাঁ, কোনো বিষয়ই হবে না, মানে তাদের কাছে তারা খুব কনফিডেন্স তারা বিহারে সরকারটা বানাতে পারে। সেদিক বরং যেটা হচ্ছে যে মানে নীতিশ কুমারই মানে কর্পূরের মতন উবে যেতে পারেন। ঠিক, একেবারে আমি এই প্রসঙ্গটা আমি আপনার কাছে আরো পরে, কিন্তু আমি শাহজাহান ভাই এই প্রশ্নটা আমি রাখবো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসিস্টেন্সি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলছেন কালকে কথায় টিকে থাকতে পারছেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কংগ্রেস একেবারে নিজস্ব একটা কর্তৃত্ব দেখাচ্ছে, কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে, শুধু কংগ্রেস নয়, তিনি বলেছেন যে 34 বছর তিনি বামেদের বিরুদ্ধে লড়াই করলেন, যে বামেরা 34 বছর বাংলার মানুষকে ঠকিয়েছে, সেই বামেদেরকে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে সেখানে নেতৃত্ব দিতে, সেই বামেদের কথাই শুনে চলতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল টিএমসি কে। তিনি সেটা মানতে নারাজ। তিনি যেটা বলছেন যে সমানভাবে সকলের কাছে সমান অধিকার থাকবে, সমান নেতৃত্ব থাকবে। এটা কি আদৌ পসিবল এই সময়ে দাঁড়িয়ে, যেখানে কংগ্রেস দল নিঃসন্দেহে ভারতবর্ষের একেবারে অতি প্রাচীন একটা দল, এবং তারা যখন নেতৃত্ব দিতে চাইবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবাংলায় তিনি 2টো আসনের বেশি একটি আসনও দেন না কংগ্রেসকে, সেই জায়গায় কংগ্রেস সেটাকে মানতে চাইবে কিনা। এবং কংগ্রেসের সবচাইতে বড় বিষয় তিনি যেটা বললেন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে পশ্চিমবাংলায় ঢুকবে, সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিয়া জোটের একজন গুরুত্বপূর্ণ নেত্রী, তিনি ঠিকভাবেই বলেছেন, উনাকেই জানানো হয়নি। সুতরাং কোথায় দূরত্বটা, গেপিংসটা কোথায়? আর যদি এইভাবে
আমি শুধু নীতিশ কুমার নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল যেটা পাঞ্জাবেও ঘোষণা করেছেন তিনি সেখানে কংগ্রেসকে আসন দেবেন না। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে এই যে একটা অবিশ্বাস কংগ্রেসকে নিয়ে শুধু মমতা কেজরিওয়াল তাদের মধ্যে তৈরি হচ্ছে, বা রাহুল গান্ধী যখন ঢুকবেন পশ্চিমবাংলায় কেন সেটা জানানো হয়নি। পরবর্তী সময় কংগ্রেস নেতৃত্ব বলছেন যেহেতু দলের মধ্যে এবং এই কংগ্রেস দলের সঙ্গে না, দেখুন, রাহুল গান্ধী যে ভারত জোড়ো ন্যায় যাত্রা ডাক দিয়েছেন সেটা আসামে যখন ছিল তখন আমরা ত্রিপুরা থেকে প্রায় 250 জনের অধিক একটা প্রতিনিধি টিম আমরা সেখানে যাই। আমরা কিন্তু যখন এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণ করি তখন আমরা দেখতে পাই সেখানে তৃণমূল কংগ্রেসের আসামের যারাই একজন প্রতিনিধি ছিলেন তারা কিন্তু সেখানে তাদের ফ্ল্যাগ পোস্টার নিয়ে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে সমর্থন জানিয়েছেন। সেখানে আপের তারাও ছিলেন, বামপন্থীদেরও ছিলেন। তো ভারত জোড়ো ন্যায় যাত্রাটা তো ইন্ডিয়া জোটের ন্যায় যাত্রা না, এটা কংগ্রেস দলের একটা কর্মসূচি রাজনৈতিক, এবং এই কর্মসূচি রাহুল গান্ধী নিজে ঠিক করেছেন, তিনি করছেন। আগে তিনি ভারত জোড়ো যাত্রা করলেন, এখন তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন। ন্যায় মানে কি? তিনি 5টি কথা বলেছেন। ন্যায় হচ্ছে এই দেশের বেকারত্ব বা যুবকদেরকে ন্যায় দেওয়া, বিচার ব্যবস্থার ন্যায় দেওয়া, শ্রমিকদের ন্যায় দেওয়া, কৃষকদেরকে ন্যায় দেওয়া এবং আমাদের দেশের মহিলাদেরকে, মা বোনদেরকে ন্যায় দেওয়া। এই 5টি যে কথা তিনি বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক এই 3টি বেস করে তিনি ন্যায় যাত্রার ডাক দিয়েছেন। এখন এটা কংগ্রেসের একটা কর্মসূচি। কংগ্রেস ভারতবর্ষের এর আগে ভারত জোড়ো যাত্রা করলেন আপনার কি কয় আপনার উত্তর থেকে দক্ষিণ, এখন করছি পূর্ব থেকে পশ্চিম। এটা কংগ্রেস একটা রোড ম্যাপ তৈরি করেছে যেখানে 15টি রাজ্য, এখানে 100টির উপরে মানে জেলা, যেখানে ভারতবর্ষের 15টি রাজ্যের মধ্যে টাচ করবে। সেখানে আসাম থেকে বেরিয়ে অলরেডি পশ্চিমবাংলায় প্রবেশ করেছে কোচবিহার দিয়ে, 29 তারিখের মধ্যে বিহারে ঢুকে যাবে। সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে কি হয়নি, বা ওনাকে বলে যেতে হবে। এটা ইন্ডিয়া জোটের কর্মসূচি নয় যে আমি ইন্ডিয়া জোটের কর্মসূচি করছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জানাতে হবে তিনি ইন্ডিয়া জোটের এক শরিক। আপনি দেখবেন এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা যখন কোচবিহার দিয়ে ঢুকলো, সেখানে আমরা যতটুকু দেখেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে বা বিভিন্ন খবরের কাগজে, সেখানে কিন্তু পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের তারা শুনেছেন, সমর্থন জানিয়েছে। এটা সমর্থন জানিয়ে পোস্টারিং করেছে, হ্যাঁ পোস্টারিংও করেছে, হ্যাঁ, এবং তারা সেখানে তাদের দলবল নিয়ে দাঁড়িয়ে সমর্থনও জানিয়েছেন। আপনি দেখবেন যখন রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রা আমরা গিয়েছিলাম আসামে, সেখানে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হচ্ছে, তিনি ইন্ডিয়া জোটে থাকবেন। পরবর্তী সময় দেখবেন জয়রাম রমেশ, আমি বলছি তৃণমূল কংগ্রেস সেখানে পোস্টারিং করে এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য একা কাফি, এখানে রাহুল গান্ধীর প্রয়োজন নেই, কংগ্রেস প্রয়োজন নেই, এইভাবে পোস্টারিং করা হয়েছে। আমি আপনাকে বলি, বাংলার জন্য একা কে কাফি, বাংলার জন্য কে কাফি নয়, ভারতবর্ষের জন্য কে কাফি, এগুলো তো পরের বিষয়। আমাদের মূল লক্ষ্য কি? গন্তব্যস্থল পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে। আপনি দেখবেন স্বাধীনতার আগে ভারতবর্ষে আরেকটি রাজনৈতিক দলের নাম বলতে পারবেন? এখানে স্বাধীনতার কথা উঠে এসছে, এর আগে মিনমোদেই বলছিল ভারতবর্ষের কংগ্রেস রাজনৈতিক দল ছাড়া ভারতবর্ষের স্বাধীনতার আগে কংগ্রেস এই দলটার প্রতিষ্ঠাতা হয়নি, বা এই দলটার জন্ম হয়নি যে ভারতবর্ষে আমরা ক্ষমতা দখল করব, এই দেশের মানুষকে আমরা শাসন করব। এর জন্য তো দলটার জন্ম হয়নি। সেই দিন এই দলটার প্রতিষ্ঠাতা হয়েছিল, এই দলের জন্ম হয়েছিল এই দেশের মানুষের ন্যায়ের জন্য, এই দেশের মানুষের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের কথা বলার অধিকারের জন্য, এই দেশের মানুষকে ব্রিটিশের অত্যাচারের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য। আর কোনো রাজনৈতিক দলকে আপনি পাবেন না। এই দল পরবর্তী সময় ভারতবর্ষের মানুষকে প্রায় 55 বছর শাসন করেছে, যা যা সিদ্ধান্ত নিয়েছে মানুষের কথাকে মাথায় রেখে ভেবেচিন্তেই প্রত্যেকটা প্রকল্প ঘোষণা করেছেন। আজকে এই রাজনৈতিক দল স্বাধীনতার আগেও বৃহত্তম মানে স্বার্থ ত্যাগ করেছে। আজকে এই স্বাধীনতার পর যখন একটা সংকটময় পরিস্থিতির মধ্যে মোদী এবং অমিত শাহের শাসনকালে দেশ যখন একটা কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়েও কংগ্রেস, আপনি
যদি আমি বলি এই যে বিজেপির থেকে যিনি সদ্য বেরিয়ে এসলেন বা যিনি বিজেপির নমিনেটেড যিনি বা বিজেপি যাকে রাজ্যপাল হিসেবে ঘোষণা করেছিলেন কাশ্মীরের বা মেঘালয়ের সত্যপাল মালিক, তিনি কি বললেন আপনি দেখবেন, তিনি বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে তিনি একটা ইন্টারেস্টিং বক্তব্য বলেছেন যে উনি চৌধুরী চরণ সিং এর সঙ্গে কাজ করেছিলেন। চৌধুরী চরণ সিং নাকি উনাকে বলেছে একটা সময় চৌধুরী চরণ সিং এর দল থেকে বহু নেতারা নেতৃত্বরা বেরিয়ে যাচ্ছিলেন, যখন চৌধুরী চরণ সিং বলেছিলেন সত্যপাল মালিককে যে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই, আমি এই দেশটাকে নেতৃত্ব দিতে চাই, তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি আমার দলে থাকো, এই বক্তব্য কার? সত্যপাল মালিকের, যিনি বিজেপির থেকে রাজ্যপাল হয়েছিলেন, যিনি একসময় বিজেপির করতেন, সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন অটল বিহারী বাজপেয়ীর সময়। তিনি বললেন যে আমি আমার জীবনে বা আমার এই জীবদ্দশায় আমি ভারতবর্ষের একটা পলিটিশিয়ান বা একটা রাজনৈতিক ব্যক্তিকে পেয়েছি যেই ব্যক্তি প্রকাশ্যে বলে যে আমি প্রধানমন্ত্রী হতে চাই না, আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে মানুষকে নেতৃত্ব দিতে চাই না, আমি চাই এই দেশের মানুষ ভালো থাকুক, এই দেশের মানুষ তার প্রত্যেকটা অধিকার পাক, এই দেশের মানুষ যাতে তার গণতন্ত্র নিয়ে বাঁচতে পারে, দেশের সংবিধান যাতে সুরক্ষিত থাকে, সেই রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রাহুল গান্ধী। আমি একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখছি, খবরটা আমাদের কাছে আসলো বেসরকারি একটি নিউজ সূত্র মারফত, যেটা জানা যাচ্ছে আগামীকাল সকাল 9টায় নীতিশ কুমার এনডিএ যে জোট রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। কাল 9টায় নীতিশ কুমার সেটা করবেন এবং কালকে কিন্তু ঠিক একই সময়ে বিজেপির যে বিধায়ক দলের বৈঠক বিহারে ঠিক 9টাতেই ডাক দিয়েছেন এবং সেই বৈঠকে নীতিশ কুমার কাল যেতে পারেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। যদি সেটা হয় নিঃসন্দেহে কিন্তু একেবারেই সেটা স্পষ্ট যে নীতিশ কুমার এনডিএতে সামিল হচ্ছেন। কতটা সত্য কতটা মিথ্যে তা এখনো প্রশ্ন চিহ্নের মুখে, কারণ সবটাই হচ্ছে ক্যামেরার আড়ালে, সবটাই সূত্র মারফত। কিন্তু এখনো পর্যন্ত এই সূত্র যেটা বলছে যে কাল 9টায় নীতিশ কুমার এনডিএ জোটের সঙ্গে বৈঠকে বসছে, তা একেবারে নিশ্চিত। আমি যে কথাটা বলছিলাম, এই যে আপনার যে লড়াইটা, এই যে কারা নেতৃত্ব দেবেন, কাদের কথা চলবেন, সেখানে দেখবেন ইন্ডিয়া জোটের যাকে চেয়ারপারসন করা হয়েছে তিনি কিন্তু মল্লিকার্জুন খার্গে। আজকের দিনও দেখবেন এই ইন্ডিয়া জোটের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দল এখনো আছেন, কোন রাজ্যে ক্ষমতায় আছেন, কোন রাজ্যে প্রধান বিরোধী দলে আছেন ভূমিকায়, তার মধ্যে কিন্তু এমপি মানে সাংসদদের সংখ্যাই কিন্তু কংগ্রেস বেশি, এবং কংগ্রেস বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে। কংগ্রেস কখনো বড় ভাইয়ের করে না, কংগ্রেস সবসময় বলছেন যে সকলকে নিয়ে চলতে হবে, সবার মনোভাবকে কাজে লাগিয়ে, সবার চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে, সবার মতামতকে কাজে লাগিয়ে এই ইন্ডিয়া জোটটাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সকলকে নিয়ে তিনি যাবেন। আপনি দেখবেন মমতা ব্যানার্জির এই বক্তব্যের পর আমাদের দলের পক্ষ থেকে জয়রাম রমেশ তিনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে মমতা ব্যানার্জিকে ছাড়া ইন্ডিয়া জোট সম্ভব নয়, তিনি মুখ্য ভূমিকায় থাকবেন। তিনি এটাও বলেছেন যে মেল করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এইবার কে কার ইন্টারেস্টে কি কথা বলছেন শুনুন। আমরা লড়াই করছি কেন? এই দেশটাকে বাঁচানোর জন্য। এখন আমি আপনাকে বলেছি আসুন আমার সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা প্রতিবাদ করুন, একটা অন্যায়ের বিরুদ্ধে আপনি লড়াই করুন। আপনি বলছেন যে আসবো, মানুষ চাইছে একটা ঐক্যবদ্ধ লড়াই হোক। এই দেশের জনগণ চাইছেন বিজেপির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যাতে একটা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে যাতে একটা প্রতিবাদ হোক। সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে একটা জোট যখন তৈরি হচ্ছে বা একটা জোট যখন সংঘবদ্ধ হচ্ছে, আপনি যখন এখান থেকে বেরিয়ে আসবেন বা বিভিন্ন রকমের মতামত দেবেন, বিভিন্ন রকমের বক্তব্য রাখবেন, এটা কিন্তু মানুষ দেখছে এবং ভোটের ফলে সেটা মিলিয়ে নেবেন। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা তো দেখেছি এর আগে বিজেপি সেখানে 18টি আসন পেয়েছিল, এই তো লড়াই করেছেন। এই একা লড়াইতে তো 22টি পেয়েছেন, কোনো সাংসদ বিজেপিতে চলে গিয়েছেন। আজকে আমরা ঐক্যবদ্ধ ডাক দিয়েছি যে ভোট ভাগাভাগি না হয়, এখানে যাতে বিজেপির কোনোভাবে সুবিধা না হয়। বিজেপিকে রুখতে গেলে সকলকে, আমি আপনাকে বলছি বিজেপিকে যদি আপনার মূল এজেন্ডা, আপনার যদি মূল লক্ষ্য বা উদ্দেশ্য যে বিজেপিকে সরাতে হবে এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য, তাহলে কিন্তু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। কংগ্রেস যখন একটা বৃহত্তর স্বার্থ ত্যাগ করতে চাইছে তো সবাইকে একসঙ্গে আসতে হবে। মৃন্ময়দা, আমি একেবারে শেষ দিকে রয়েছি, পরপর দুটো বিষয় নিয়ে আমি শেষ করব। প্রথম হচ্ছে গিয়ে
অসুবিধেটা কোথায় হচ্ছে? মানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, নীতিশ কুমার বলুন, কেজরিওয়াল বলুন, তাদের যে একটা অসন্তোষ, এবং যারা এত উৎসাহ দেখিয়েছিল এই জোটটাকে নিয়ে, ইন্ডিয়া জোটকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নামে প্রস্তাব করেছেন ইন্ডিয়া, মানে INDIA ইন্ডিয়া, নিজে বলেছেন সেটা, কিন্তু পরবর্তী সময় আজকের দিনে পর্যন্ত দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে সেটা নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করতে, নীতিশ কুমার একেবারে জোট ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা কথা বলার মতো অবস্থা, কেজরিওয়ালের একই অবস্থা। সুতরাং কোথাও কি মনে হচ্ছে যে এখানে অন্য কোথাও একটা বহির চাপ, যেটা বিরোধীরা বারবার বলে, ইডি, CBI, কংগ্রেস বারবার বলছেন, যেটা নীতিশ কুমার বলার চেষ্টা কিছুক্ষণ আগে একটা বক্তব্যে বলছিলেন যে লালু প্রসাদ যাদবের বাড়িতে উনার নামে কেস, উনার স্ত্রীর নামে কেস, ছেলে মেয়ের নামে কেস, এই বিষয়গুলো কি কোথাও একটা প্রভাব ফেলছে এই জোট থেকে, ইন্ডিয়া জোটকে ভাঙার পেছনে? না, আমার এটা মনে হয় না। আসলে ধরুন আপনার এই সঙ্গে একটু যুক্ত করতে চাইছি, এর মধ্যে বোধহয় খুব সম্ভবত 9 তারিখে লালু প্রসাদ যাদবের স্ত্রীকে কোর্টে হাজিরা দেওয়ার জন্য সমন করা হয়েছে, আরও একাধিক নেতৃত্ব যারা জেডিইউর, এবং বিশেষ করে লালু প্রসাদ যাদবের মেয়েকেও কোর্টে যাওয়ার জন্য সমন করা হয়েছে। যে কেসটা ছিল লালু প্রসাদ যাদবের স্ত্রীর বিরুদ্ধে, যে জায়গার বিনিময়ে চাকরি দেওয়া, ঠিক আজকের দিনে এই ঘটনাটি ঘটল। এটা তো এটা মানে আমি বলছি যে মানে বিজেপির যে সেন্ট্রাল এজেন্সিগুলিকে যে পলিটিক্যালি ইউজ করা, সেটা তো ধরুন আপনার সরকার ভাঙা করা, অপোজিশনকে উইক করা, সেসব তা করেই যাবে যতক্ষণ তা পাওয়ারে থাকবে, ডিস্টেবিলাইজ করে দেওয়া, যাতে অপোজিশন ইউনাইটেড হতে না পারে। তো আমার কাছে যেটা সবচেয়ে মানে পলিটিক্যালি পজিটিভ মনে হয়েছে, যখন ধরুন সমাজবাদী পার্টির যে অখিলেশ যাদব, আমরা জানি কংগ্রেসের কোথায় দুর্বলতা আছে, যেখানে দুর্বলতা আছে আমরা সেই জায়গাতে তাদের পক্ষে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে মুদ্রা কথা। যে ধরুন কংগ্রেস আজকে সারা ভারতবর্ষে, একসময় কংগ্রেস সারা ভারতবর্ষকে শাসন করতো, অন্য কোনো রিজনাল পার্টি ছিল না সেই অর্থের, মানে জনসংঘ ছিল, জনসংঘ 2-3 জন এইসবই ছিল, বেশি কিছু ছিল না। 60-এর দশকের শেষ থেকে এটা হয়। আপনি দেখুন একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে বিজেপি সরকার এই 75 বছরে জওহরলাল নেহরু মানে কংগ্রেস সরকার কিছুই করেনি, হ্যাঁ, এটা বলে যাচ্ছে কংগ্রেস কিছুই করেনি। সবচেয়ে আশ্চর্য এবং ইন্টারেস্টিং যেটা আমার কাছে লাগলো, সেটা হচ্ছে যে বিজেপি করতে একজন লোক প্রাক্তন, মানে সুরেশ এবং মানে সুরেশ কি যাই হোক, সুরেশ উনি আপনার একটা আর্টিকেল লিখেছেন। সেই আর্টিকেলে 26শে জানুয়ারি যে ভারতবর্ষের মানে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়, মানে সংবিধান গ্রহণ করা হয়, তো সেই সংবিধানটা সবাই বলে যে এটা আম্বেদকরের সংবিধান, ঠিক না? উনি বলেছেন যে এটা আম্বেদকরের সংবিধান না, এই সংবিধানটার পেছনে মূল যে পলিটিক্যালি আইডিওলজিক্যালি ভিশন যা কিছু আছে, মেইন কন্ট্রিবিউটর হচ্ছেন জওহরলাল নেহরু। হ্যাঁ, উনি স্পষ্ট বলেছেন, আমি আগে বিজেপি করতাম, এখন আমি কোনো রাজনৈতিক দল করি না। হ্যাঁ, কিন্তু এই ঘটনা এটা হচ্ছে যে 1930 সালের 26শে জানুয়ারি স্বতন্ত্রতা দিবস ঘোষণা করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে, হ্যাঁ, আলাদা করে রেজলিউশন নেওয়া হয়েছিল। আপনারা যারা মানে যারা কংগ্রেস পার্টি করে, যারা সাধারণভাবে পলিটিক্যাল এরিনাতে চলাফেরা করে, রাজনীতি চলাফেরা করে, তারা দেখবেন যেমন মানে বিভিন্ন ধরনের বইপত্র পড়াশোনা করে, তার মধ্যে দেখবেন ভারতবর্ষে অনেক পলিটিক্যাল লিডারেরই লেখা আছে, কিন্তু জওহরলাল নেহরুর মতো লেখা মনে কেউ নেই। হ্যাঁ, শুধু ডিসকভারি অফ ইন্ডিয়া না, আরো অনেক কিছুই আছে, অনেক কিছু আছে, যেটার মধ্যে দিয়ে আপনি উনার যে মানে এনলাইটমেন্ট যে মেন্টালিটি বা স্টাডি ম্যাটেরিয়ালস, ইন্টালেক্ট, সেটি রিফ্লেকশন ঘটে। আমি আজকে উনার লেখাটার মধ্যে থেকে উনার ইন্টারভিউটা শুনে আমি বললাম, ভাবলাম যে সত্যিই তো উনি ঠিকঠাকই বলেছেন। উনি বলেছেন যে ভারতবর্ষের সংবিধান তৈরি করার ক্ষেত্রে ভারতবর্ষের সংবিধানের যে বুনিয়াদ, হ্যাঁ, সেই বুনিয়াদটা, তার যে ভিশন, তার যে আইডিওলজি, তার যে ফিউচার, সব কিছু কন্ট্রিবিউশন হচ্ছে আপনার জওহরলাল নেহরু। কনস্টিটিউশন কমিটি অ্যাসেম্বলি যেটা ছিল, 8টা কমিটি ছিল, ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন আম্বেদকর। 1953-তে পার্লামেন্টেই বলেছেন যে আমি তো এই কনস্টিটিউশন লিখিনি, এই কনস্টিটিউশন আমি তো জাস্ট লিখেছি, আমি জাস্ট লিখেছি, আমাকে বলা হয়েছে আমি লিখেছি। আমি যদি এখানে আমি আরেকটা একটু মানে ইন্টারাপ্ট করব,
যেহেতু এই প্রসঙ্গটা আসলো, অনেকে জানেন না, আমাদের সংবিধানের যখন প্রিয়াম্বল লেখা হয়, মির্মদা জানবেন, প্রিয়াম্বলের যে প্রথম শব্দটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এইটা কিন্তু প্রথমে ছিল না। এটা মানে গড বা ঈশ্বর বা আল্লাহ দিয়ে শুরু হয়েছিল। যখন ড্রাফট করেন আম্বেদকর, এটা যখন ড্রাফট করে যখন নেহেরুজিকে দেখানো হয়েছিল, তখন তিনি বললেন যে এটা সেকুলার কান্ট্রি, এখানে ধর্মনিরপেক্ষতাকে প্রাধান্য তো দেওয়া হয়। আমি এই শব্দটাকে মানি না যে পার্টিকুলারলি কোনো একটা ধর্মের উপর বা গড বা আল্লাহ বা ঈশ্বরকে দিয়ে শুরু হবে প্রিয়াম্বল। তখন উনি এই শব্দটা বললেন যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এই যে পার্টিকুলারলি লেখাটাও ওনার দেওয়া, তার মানে এই যে বক্তব্যগুলো বলছিল, মানে এটাই বলার জন্য আমি একটু বলছিলাম। একেবারে সেটা বলছিলাম যে ধরুন উনি যেটা বলেছেন যে এই যে একজন সাংবাদিক বলছেন যে আপনি যে সব বলছেন, শ্যাম পেত্রদা তো এটা কাউন্টার করলো, তখন বলে যে উনি অ্যাপোলজি চাবেন কিনা। না, আমি অ্যাপোলজি চাওয়ার কি আছে, তাহলে এটা বলছে না, আমার তো কনস্টিটিউশনাল ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, আমি ভারতবর্ষের স্বাধীন নাগরিক, গণতান্ত্রিক দেশের নাগরিক, আমার কথা বলার অধিকার আছে, আরেকজন এটা সমালোচনা করার অধিকার আছে। এই যে ধরুন মানে উনি এটাও বলেছেন যে এই প্রিয়াম্বল যেটা মানে আমাদের যে সংবিধানের প্রস্তাবনা, সবটাই কিন্তু নেহরুর ব্যাপার। আরেকটু রেফারেন্স আমি যাই, সেটা দেখবেন আপনি ইন্ডিয়ান ফরেন মিনিস্টার জয়শঙ্কর একটা ইন্টারভিউতে একটা বইয়ের উদ্বোধন করতে গিয়ে উনি বলেছেন নেহরুর আইডিওলজি হচ্ছে লেফট আইডিওলজি, নেহরুর আইডিওলজি হচ্ছে লেফট আইডিওলজি। এটা কোট আনকোট উনি বলেছেন এই কয়েকদিন আগে। তাহলে দেখবেন কংগ্রেস বিরো শার্প অ্যাটাক করে গান্ধী পরিবার, নেহরু পরিবার, এটাই কিন্তু তাদের কাছে অন্য কিছু কিন্তু ব্যাপার না। ব্যাপার হচ্ছে সেন্ট্রাল স্টেজে যে অর্গানাইজেশন যে ফ্যামিলিটা আছে তাদের, মানে কি নেহরুর সময় আপনি অনেক কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, নেহরু কিছুই করেনি। মানে কি নেহরুর যে আইডিওলজি, নেহরুর যে বিশ্বাস, নেহরুর যে স্বপ্ন, সেই স্বপ্নের মাধ্যমেই কিন্তু আপনি ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। সংবিধানটাও এই জায়গাতে আছে, আমরা বলছি না, কিন্তু এটা তাদেরই দলের একজন প্রাক্তন সদস্য এটা বলছেন। তাহলে এটার বাস্তবতা অনেক বেশি আপনি রিয়েলাইজ করছেন। তাদের দলেরই লিডার বর্তমান মানে ফরেন মিনিস্টার এটা বলছেন উনি লেফট আইডিওলজিতে বিশ্বাস করেন। উনার মধ্যে একটা প্রগ্রেসিভ আউটলুক ছিল, লেফট হোক যাই হোক একটা প্রগ্রেসিভ আউটলুক ছিল। তাহলে এই যে বিজেপি যে আপনার মানে নেহরু গান্ধী পরিবারের উপর যে অ্যাটাক করা, আমি সেটাই প্রথমে বলছিলাম যে বিজেপি আপনার পরিবারতন্ত্রের কথা বলে, আর নীতিশ কুমারও কিন্তু পরিবারতন্ত্রের কথা বলে। সেই দিক থেকে কিন্তু বিজেপির টোনটা মিলে যায়, বিজেপির সাথে ওনার টোনটা মিলে যায় পরিবারতন্ত্রে। উনি তো জেনে শুনেই পরিবারতন্ত্রের সাথে সামিল হয়েছেন, একবার ছেড়েছেন আবার সামিল হয়েছেন। তাহলে আবার আজকে পরিবারতন্ত্রের প্রশ্নটা আসবে কোত্থেকে, যদি না আমি ওই আইডিওলজিতে বিলং মানে না সেই আপনার একটা কথা দিয়ে আমাকে কনসিস্টেন্ট করতে হচ্ছে যে মানে রাজনীতির জন্য যে বক্তব্যটা যেদিন বলেন সেদিনই আমরা কারেক্ট, এটা এখন ধরুন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমি এটা দেখেছি লাস্ট যে বিহার অ্যাসেম্বলি ইলেকশন, বিহার অ্যাসেম্বলি ইলেকশনও যে মহাগাঠবন্ধন যা হয়েছিল আর কি, সেই মহাগাঠবন্ধনের মধ্যেও দেখুন প্রথম স্তরে কোনো ধরনের বোঝাপড়া হয়নি। তখন তো এই মহাগাঠবন্ধনের মধ্যে যারা যারা ছিল ল্যাপটপ ছিল তাদেরকে কোনো মানে কিছুই না, এমনি দেওয়া হয়েছিল তুমি এতটা। কিন্তু যখন লেফটরা আলটিমেটাম দিল যে আমরা এতটা কন্টেস্ট করব। আরেকটা ছোট্ট একটা খবর দিয়ে রাখছি, এই মুহূর্তে যে খবরটা এলো যে নীতিশ কুমার কিছুক্ষণ আগে একটি বৈঠকে বিজেপির তরফে একজন ডেপুটি চিফ মিনিস্টারের নাম তিনি ঘোষণা করে যিনি জানতে চেয়েছেন বা তিনি সেটা প্রস্তাব দিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, ডেপুটি সিএম যদি করা হয় সেটা যেন নীতিশ মোদীকে, দুঃখিত, সেটা যেন সুশীল মোদীকে করা হয়, সেই প্রস্তাব কিন্তু তিনি ওই বৈঠকে দিয়েছেন। এমনটাই কিন্তু আমাদের কাছে যা খবর আসছে। নিঃসন্দেহে প্রায় কোথাও না কোথাও কিন্তু এটা আস্তে আস্তে একটা একেবারেই সেটাকে কিন্তু একেবারে ঘটনা যেটা সত্যি হওয়ার ক্ষেত্রে কিন্তু এগোচ্ছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বা আজকে রাতে হয়তোবা নীতিশ কুমার সেই পদত্যাগ করেও দিতে পারেন রাজ্যপালের কাছে গিয়ে, কারণ যেভাবে দ্রুততার সঙ্গে সেই খবরগুলো আপডেটসগুলো আসছে নিঃসন্দেহে তা কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। একেবারে একদম শেষের দিকে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে জুড়ে দিতে চাইছি। এটা হয় এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে যা খবর আসছে যে একজন উপমুখ্যমন্ত্রীর নাম তিনি ইতিমধ্যেই বিজেপিকে দিয়েছেন যেন সেটা সুশীল মোদীকে করা হয়, তিনি মুখ্যমন্ত্রী থাকবেন। কনসিস্টেন্সি কিন্তু উনিই থাকছেন মুখ্যমন্ত্রী, উনি যতবারই দল পরিবর্তন করুক বা জোট পরিবর্তন করুক মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থাকছেন, সেটার বলার অপেক্ষা নেই। পিকে কিন্তু একটা কথা বলেছেন, পিকে বলেছেন যদি বিজেপির ক্ষমতা হয় তাহলে
বিজেপি যেন নীতিশ কুমারকে সামনে রেখে এই নির্বাচনটা, পরবর্তী নির্বাচনটাকে করাক, তাহলে সেটা প্রমাণ হবে যে নীতিশ কুমারের কতটুকু ভ্যালু রয়েছে বর্তমানে, কতটুকু নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে সংখ্যাটা আগে শুরুতে বলেছিলাম, বিজেপির 78 বিধায়ক, আরজেডির 79 জন বিধায়ক, জেডিইউর 45, কংগ্রেসের 19, বামেদের রয়েছে প্রায় 16টি, অন্যান্য দল মিলিয়ে রয়েছে প্রায় এদিকে 6টা। কিভাবে যদি নীতিশ কুমার সরকার গড়েও নেয়, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে এনডিএর সঙ্গে সরকার গঠন করে, তেজস্বী যাদবের কতটা পসিবিলিটিস থাকবে এই সরকার হতে না দেওয়ার, সেটা আমি দুজনের না না, আমি বলছি যে পিকে যেটা বলেছে, পিকে কিন্তু এটাও বলেছে নীতিশ যেদিকে যায় ভাগ্যটা তাদের খারাপ যায়। এটা একদম স্পষ্ট বলেছে, উনি যেদিকে যাবেন তাদের ওই দলের ভাগ্যটা খারাপ। আমি যেটা বলছিলাম যে ধরুন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলিকে তো অস্বীকার করা যায় না। পলিটিক্যালি আমার অপোনেন্টকে এই আইডিওলজির পক্ষে যারা দাঁড়িয়ে থাকবে আমি তাদেরকে ভাঙব। কংগ্রেস থেকে বেরিয়ে আসা হচ্ছে আপনার তৃণমূল, কংগ্রেস থেকে বেরিয়ে আসা, তো কংগ্রেস থেকে বেরিয়ে আসা এই তৃণমূল কংগ্রেস আপনার বিজেপি বিরোধী 2021-এ বিজেপি বিরুদ্ধেই তারা অ্যাসেম্বলি ইলেকশনে লড়লো, বা 2019-এ এককভাবে তারা বিজেপির বিরুদ্ধেই লড়লো। তো লড়েই তো তারা তাদের শক্তিটা ওয়েস্ট বেঙ্গলে স্থাপন করেছে। তো তাদের পক্ষে আবার বিজেপির পক্ষে দাঁড়িয়ে যাওয়া কংগ্রেসের বিরুদ্ধে, এটা হচ্ছে পাওয়ারের জন্য আমার আরো কিছু ক্যাপাসিটির জন্য বার্গেন করা। তার জন্য বলছিলাম যে লাস্ট মুহূর্তে বিহার অ্যাসেম্বলির লাস্ট মুহূর্তে কিন্তু আপনার মহাগঠবন্ধনের সাথে যারা শরিক আছেন, লেফট যারা আছেন বা অন্যদের সিট শেয়ারিংটা কমপ্লিট হয়, আগে কিন্তু হয়নি। এই সমস্ত প্ল্যাটফর্মেও 4 মাস আগে 6 মাস আগে আপনার সিট শেয়ারিংটা হবে না। এটা কোনো কমান্ডওয়ালা সেন্ট্রালাইজড কোনো পার্টি না, কর্তৃত্ববাদী পার্টি না, এটা একটা জোট, বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজির দ্বারা এখানে সমন্বিত হয়েছে তারা, রিজনাল পার্টি আর একটা কমন যে একটা সেন্ট্রালাইজড পার্টি, তাদের বিরুদ্ধে তাদের ইউনাইটেড হওয়া। স্বাভাবিকভাবে তাদের মধ্যে বার্গেনিং অনেক হবে। হ্যাঁ, আজকে এটা কমপ্লিট হয়েছে বিষয়টা এরকম, কারণ এটা একটা সোললি ডেমোক্রেটিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক জোট অর্গানাইজেশন না, ডেমোক্রেটিক জোট, গণতান্ত্রিক জোট। এটার মধ্যে আপনার অনেক ধরনের ক্ষোভ বিক্ষোভ বাইরে প্রকাশিত হবে, যেটা বিজেপির মধ্যে হবে না। এটা একটা সেন্ট্রালাইজড পার্টি, রেজিমেন্টেড পার্টি, এটা হবে না। সেদিক থেকে এটিকে খুব বেশি ধর্তব্যের মধ্যে ধরে লাভ নেই। আমার মনে হয় আমাদের আপ টু মানে ইলেকশন পর্যন্ত দেখতে হবে। কুমার যেটা এখন যেটা তারা যদি মানে আপনার ডেপুটি সিএম এর নাম বলে থাকেন, কিন্তু মূল বিষয় হচ্ছে অ্যাসেম্বলির স্পিকারটা কিন্তু এখনো আরজেডিরই আছে। তাহলে তো এই স্পিকারের বিরুদ্ধে আপনাকে অনাস্থা আনতে হবে, আইনে এই স্পিকারকে সরাতে হবে, তারপরে এই স্পিকারের মাধ্যমেই তো অ্যাসেম্বলিটা চলবে, অ্যাসেম্বলি রুলিংটা স্পিকারে দেবে। তো সেদিক থেকে বলছি, আপনি দেখুন এই স্পিকারের রুলিং এর উপর দাঁড়িয়ে মহারাষ্ট্রের এমএলএরা কিন্তু টিকে গেল। মহারাষ্ট্রের যে এমএলএ যারা মানে উদ্ধব ঠাকরের গ্রুপ থেকে শিন্দে গ্রুপে গেল, এই স্পিকারের রুলের কারণেই কিন্তু সুপ্রিম কোর্টে তাকে বহাল রেখে দিল। সেদিক থেকে বলছি স্পিকার হচ্ছে মূল ফ্যাক্টর। কেটা ডেপুটি একইভাবে যেরকম ভাবে নীতিশ কুমার মানে আরজেডি জেডিইউর ক্ষেত্রে সেটা, আরজেডির ক্ষেত্রে সেটা যেমন একটা পজিটিভ দিক, ঠিক একইভাবে ধরুন নীতিশ কুমার বিধায়কদের নিয়ে বেরিয়ে গেলেন, জোট থেকে বেরিয়ে গেলেন, নিজের দলের বিধায়কদের নিয়ে বিজেপির সঙ্গে যাবেন, ঠিক একইভাবে যখন উনি থেকে পদত্যাগ করবেন, ক্যাবিনেট তো চলে যাবে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে জেডিইউ যখন আরজেডি যখন সরকার গঠনের জন্য যাবে, রাজ্যপাল তো ঠিক একইভাবে কেন্দ্রের নিঃসন্দেহে সেখানে একটা বিশেষ প্রভাব থাকবে। রাজ্যপাল তো যে যাদের সংখ্যাটা বেশি আছে, রাজ্যপাল তাকেই তো ডাকবে, কিন্তু যাওয়ার জন্য মানে অ্যাটলিস্ট মানে নীতিশ কুমার পদত্যাগ করবেন, কিন্তু সরকার গঠন করবে সেটা তো রাজ্যপালের কাছে যাবে। রাজ্যপালের কোনো ভূমিকা থাকবে না, যেহেতু স্পিকার এখনো আছেন। না না, স্পিকার থাকলো, রাজ্যপালেই আপনার রাজ্যপাল তো পরবর্তী সময় আসবে, রাজ্যপাল গভর্নমেন্ট ফরমেশনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। কিন্তু রাজ্যপাল তখনই এটা যদি না ডাকে, কারণ মেজরিটি যে পার্টিটা আছে, মেজর যে পার্টিটা, তাকে যদি রাজ্যপাল না ডাকে, তাহলে তো রাজ্যপালের বিরুদ্ধে মানে সুপ্রিম কোর্টে যাবে তো ওরা, রাজ্যপালের ভার্ডিক্টের বিরুদ্ধে। এটা হবে না তো, কারণ অলরেডি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে। মহারাষ্ট্রের প্রশ্নই আছে যে রাজ্যপাল কেন মেজরিটি যে পার্টিটা আছে তাকে ডাকেনি, সেটা বলেছে। কিন্তু এখন তো এই সময়টা, তার জন্য উদ্ধব ঠাকরেকে আর ওই সুযোগটা দেওয়া যায় না, এটা সুপ্রিম কোর্ট বলেছে। তার জন্য ওই জায়গা থেকে কিন্তু এটা একটা বিষয় যে আমাকে রাজ্যপাল ডাকবে। ঠিক, আমরা অনেকটা সময় পেরিয়ে গেছি। আমি একেবারে ছোট্ট করে শাহজাহান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, যদি ধরো নীতিশ কুমার ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেল, নীতিশ কুমার এনডিএতে প্রবেশ করলো, পসিবিলিটিস কতটা রয়েছে বিহারে কংগ্রেস এবং আরজেডি সরকার করতে পারবে? আমি একটাই কথা বলবো, এই যে একটু আগে তুমি বললে না যে প্রশান্ত কিশোরের বক্তব্যটা, এটা কিন্তু বাস্তব।
কারণ এর আগেও যখন 2015 সালে কংগ্রেস আরজেডি জেডিইউ মানে মহাজোটে যখন লড়াই হয়েছিল তখন কিন্তু মানে আরজেডি থেকে অনেকটাই আসন কম ছিল নীতিশ কুমারের, তখনও ওনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল। এখন বিহারে তেমন একটা নীতিশ কুমারের জনপ্রিয়তা নেই, বা উনি সাংগঠনিকভাবে যে উনার দল, আমার কাছে যতটুকু খবর যে নীতিশ কুমার হয়তো চাইছেন এনডিএ থেকে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। উনার রাজনৈতিক জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত, এবং ভারতবর্ষের মানুষ আগামী দুদিনের মধ্যে চিত্রটা দেখবেন যে নীতিশ কুমার আবার পদত্যাগ করবেন, তিনি মুখ্যমন্ত্রী নন, বিহারের মুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস মহাজোটের থেকে একজন। ঠিক, একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। হ্যাঁ, মানে আমি যেটা বলার চেষ্টা মাঝখানেও বলেছিলাম যে আমার যেটা মনে হচ্ছে যে মানে মহাগাঠবন্ধনের মধ্যে লেফট একটা মেজর কনসিস্টেন্সি আর লেফটে থাকছে। তাদের যে পজিশন দেখলাম তাতে তারা কনফিডেন্ট যে নীতিশ যদি চলেও যায় গঠবন্ধনের কিছু হবে, গঠবন্ধন আবার গভর্নমেন্ট ফর্ম করতে পারবে, এই যে কনফিডেন্স আমি যেটা দেখলাম, হ্যাঁ, তাতে আমার কাছে মানে স্থির নিশ্চিত যে নীতিশ কুমারের বেশি সুবিধা হবে না। ঠিক, একেবারে আমাদের নজর সেদিকে থাকবে, আপডেটের দিকে সেই নজর আমরা অবশ্যই রাখবো। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর যেটা ছিল আজকে, কিন্তু তেজস্বী যাদব তিনিও কিন্তু বৈঠক করেছেন তার দলে এই বিধায়কের সঙ্গে, তার বাড়িতে সেই বৈঠক হয়েছে, উপমুখ্যমন্ত্রীর যে বাসভবন রয়েছে সেখানেই তিনি বৈঠক করেছেন। কিন্তু বৈঠক করার পরেও তেজস্বী যাদব কিন্তু এখনো অপেক্ষা করছেন। তিনি দলের বিধায়কদের বলেছেন যে আলটিমেটলি নীতিশ কুমার যদি সেই জোট ছেড়ে বেরিয়ে যায় তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন, এর আগে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। গঠবন্ধন রয়েছে, যতক্ষণ পর্যন্ত সরকার থাকছে গঠবন্ধন নীতিশ কুমার বজায় রাখছে ততক্ষণ পর্যন্ত থাকবে, তারা কোনো সিদ্ধান্ত অগ্রিম নেবেন না, বা মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কে যাবেন কে এগিয়ে যাবেন সেই ব্যাপারে এখনো পর্যন্ত আরজেডি কিন্তু সে ব্যাপারে কিছু বলবে না, যতক্ষণ পর্যন্ত না জেডিইউ সুপ্রিমো কিছু বলছেন জোট ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কি যাচ্ছেন না। নিঃসন্দেহে সেদিকে আমাদের নজর থাকবে, আরো আলোচনা হবে, ইন্ডিয়া জোট নিয়ে আলোচনা হবে, বিজেপি কিভাবে তাদের শক্তি বৃদ্ধি করতে চাইছে, কিভাবে প্রেশারাইজ একটা পলিটিক্স হচ্ছে গোটা দেশ জুড়ে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়া জোটের পক্ষে আরো বেশি সওয়াল করতে পারবেন, কত থাকবেন কি, একাধিক বিষয় নিয়ে আগামী দিনেও আলোচনা হবে। আপাতত আজকের মতো আলোচনা শেষ করব। অসংখ্য ধন্যবাদ জানাই শাহজাহান ভাই এবং মৃন্ময় দা দুজনকেই। আপাতত প্রত্যেকের কাছ থেকে বিদায় চেয়েছি, এই অনুষ্ঠান এখানেই শেষ করব। নজর থাকবে আমাদের বিহারের এই হালচালের দিকে। শুভরাত্রি, নমস্কার।